আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে মোট তিনটি ঘটনায় একদম দারুণ লাগতে চলেছে এবং এই তিনটি ঘটনায় একদম তিন রকম। প্রথম ও দ্বিতীয় ঘটনাটা শুনে তোমাদের একদম ইউনিক মনে হবে এবং তৃতীয় ঘটনাটাও ইউনিক, তবে একদম ইউনিক না, একদম দারুণ লাগতে চলেছে। যাই হোক, আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো, চুপটি করে বসে পড়েছো। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। প্রিয় অমিতদা, কেমন আছো? আমি উষিতা বলছি। আমি ভৌতিক কথার নিয়মিত শ্রোতা এবং এর আগেও তোমাকে কিছু ঘটনা পাঠিয়েছিলাম। সেগুলো তুমি তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ভৌতিক কথা চ্যানেলে পাঠ করে শুনিয়েছিলে, কিন্তু মাঝখানে পরীক্ষা চলাকালীন ভৌতিক কথার বেশ কিছু এপিসোড মিস করে ফেলেছি। তবে এখন থেকে আবার নিয়মিত ঘটনা শুনব। একটি যান্ত্রিক গোলযোগের কারণে আমার মেইল আইডির পরিবর্তন হয়েছে। তো দাদা, আজকে আমি যে ঘটনার কথা বলবো সেটা আমি ও আমার দিদির মেয়ে দুজনেই প্রত্যক্ষ করেছি। তাহলে সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটা ঘটেছিল যখন আমার দিদির মেয়ে রিমলি সবে সেই স্কুলে ভর্তি হয়েছিল। আমি তখন কলেজে পড়ি আর শীতের ছুটিতে দিদির বাড়ি দার্জিলিংয়ে গিয়েছিলাম। এখানে বলে রাখি, দিদির মেয়ে রিমলি দার্জিলিংয়ের একটি নামী মিশনারি স্কুলে তখন ক্লাস 1-এর ছাত্রী। বড়দিনের এক সপ্তাহ পূর্বে ওদের ক্লাসের শেষ পরীক্ষা ছিল। আমার কলেজে ছুটি পড়ার কয়েকদিন আগেই সেবার আমি ছুটি নিয়ে দিদির বাড়ি চলে যাই। প্রথম কয়েকদিন দিদি রিমলি ওদের সাথে বেশ আনন্দে কাটল। তবে আমি যাবার কদিন পর দিদি একসময় জানালো রিমলি কয়েকদিন আগে ওদের স্কুলের ওয়াশরুমে কিছু একটা দেখেছে, আর তারপর থেকেই সে স্কুলে একা যেতে ভয় পাচ্ছে। জামাইবাবু ব্যবসার কাজে একেবারে সময় দিতে পারে না। দিদিও ওয়ার্ক ফ্রম হোমের জন্য ব্যস্ত থাকে, আর ওদের কাজের মেয়েটি এখন ছুটিতে, তাই দিদিকে একা ঘরে বাইরে সব সামাল দিতে হচ্ছে। এমনিতেও রিমলির এক্সাম শেষে বড়দিনের ছুটি পড়বে 1 মাসের জন্য, তাই আমি এই কটা দিন যদি রিমলিকে স্কুলে দিয়ে আসা করি তাহলে খুব ভালো হয়। আমি ভেবে দেখলাম এটা এমন কি ব্যাপার, রিমলির মর্নিং স্কুল আর ছুটি হয় দুপুরে 1টা নাগাদ। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। দিদিকে সে কথা বলতে দিদি যেন একটু স্বস্তি বোধ করল, আর রিমলিও খুব খুশি হলো। সেই মতো রিমলির তৃতীয় দিনের পরীক্ষা হবার পর থেকে আমি ওকে নিয়ে স্কুলে যেতাম সাইকেলে করে। দিদির বাড়ি থেকে স্কুল খুব বেশি দূরে নয়, তবে জানি না কেন প্রথম যেদিন রিমলিকে নিয়ে স্কুলে গেলাম সেদিন থেকেই আমার কেমন একটা গাটা ছমছম করতে লাগলো স্কুলের পরিবেশটা দেখে। একেই ডিসেম্বরে দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া, তাই পাহাড়ের কোলে 3তলা স্কুল বিল্ডিংটা বিশাল বড় প্লেগ্রাউন্ডের ধার ঘেঁষে যেন অনেক জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বিল্ডিং থেকেই বেরিয়ে খানিক দূরে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত পুরনো বিল্ডিং। সেদিন খেতে বসে কথায় কথায় রিমলিকে জিজ্ঞেস করলাম, কিরে রিমলি, এখনো ভয় পেয়ে আছিস? কি দেখেছিলি সেদিন স্কুলের ওয়াশরুমে? দিদি সামনে থাকায় রিমলি কেমন যেন আতকে উঠে বলল, পরে বলবো, বলেই খাওয়া শেষ না করে উঠে গেল। দিদি বলল, দেখ, তোকে যদি বলে, আমাকে আর ওর বাবাকে তো কিছুই বলে না সেরকম। আজকাল যে কি হয়েছে মেয়েটার। যাই হোক, রাতে শোবার আগে আবারও সেই কথা পারতে এবার কিছুটা উদাসভাবে থেকে রিমলি অনেকগুলো কথাই আমাকে জানালো। তার মধ্যে একটা হলো ওদের বিল্ডিংয়ের করিডোর থেকে নিচে প্লেগ্রাউন্ডের ওপর দিয়ে কয়েকবার একজন নানকে পায়চারি করতে দেখেছে। তার এক হাতে হোলি বাইবেল আর অন্য হাতে ছোট একটা ছুরি, কিন্তু পুরনো বিল্ডিংয়ের কাছাকাছি গিয়েই সেই নান অদৃশ্য হয়ে যায়। এটা সে প্রায় দিনই দেখত। সহপাঠীদের বলেছে, কিন্তু তারা কেউ বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়েছে সবটা। আর শিক্ষিকারা তো সবটা রিমলির মন গড়া ননসেন্স স্টোরি বলে এড়িয়ে গেছে।
কিন্তু সেদিন খুব মেঘ করেছিল আর ওদের ওয়াশরুমের বাইরের আলোটা জ্বলছিল না। রিমলি ওয়াশরুমের জানলা দিয়ে সেই নানকে একবার হেঁটে যেতে দেখেছিল, অন্যবারের মতো প্লেগ্রাউন্ড দিয়ে পাশের পুরনো বিল্ডিংয়ের দিকে। কিন্তু সে সেই ওয়াশরুম থেকে বেরোতে যাবে, সেই মুহূর্তে বাইরের আলো আধারিতে ওয়াশরুমের বাইরের এক কোণে পেছন ঘুরে সেই নানকে দাঁড়িয়ে থাকতে দেখে। পর মুহূর্তে নানটি পেছন ফিরে থাকা অবস্থায় তার মাথা 180 ডিগ্রি ঘুরিয়ে রিমলির দিকে তাকায়। রিমলি দেখে নানের অবয়বটা যেন ধোয়ার একটা কুণ্ডলী। তার পরনের সাদা কালো পোশাকটি কয়েক হাত দূর থেকে ধোঁয়াশার মতো লাগছে। নানের এমন অতিকায় লম্বা হা করা মুখ যা কোনো মানুষের হতে পারে না। তার 7 বছরের রিমলি সেদিন ভালোভাবেই বুঝে গিয়েছিল। আর তারপরেই নানের হাতের ছুরিটা দেখেই ভয়ে আতঙ্কে ছোট্ট রিমলি চিৎকার করে জ্ঞান হারায়। আর তাকে প্রথমে গার্ড আঙ্কেল ও পরে টিচাররা উদ্ধার করে ক্লাসে নিয়ে যায়। এসব শুনে রিমলিকে বললামও যে ওদের স্কুল তো খুব নামি স্কুল ও পুরনো, তা ওদের স্কুলে কি সন্ন্যাসিনীরা ক্লাস নেয়? উত্তরে রিমলি জানায়, নর্মালি না, তবে মাঝে মাঝে স্পেশালি কিছু উঁচু ক্লাসের সেমিনার হলে নানরা আসেন ও সেই সব উঁচু ক্লাসের ছাত্রীদের স্পেশাল ক্লাস নেন। আর তাছাড়া কোনো স্কুল ফাংশনে ছাত্রীদের নিয়ে ওয়ার্কশপ করাতে তারা আসেন, কিন্তু তারা যতবারই আসেন একসাথে অনেকে মিলে আসেন। অন্তত রিমলি এই স্কুলে ভর্তি হওয়ার পরে তো তাই দেখেছে। রিমলিকে মুখে ভুল দেখার আশ্বাস দিলাম। ওই ব্যাপারটা নিয়ে আমি আর বেশি চিন্তা করতে বারণ করলাম, নাহলে ওর পড়াশোনায় এক্সামে এর এফেক্ট পড়বে। কিন্তু মনে মনে জানতাম রিমলি এতটা ভুল দেখতে পারে না। আর 7 বছরের শিশু এমনভাবে সাজিয়ে মিথ্যে কথাই বা বলবে কি করে? রিমলিকে আমি ছোট থেকেই দেখেছি। ও বয়সের তুলনায় একটু বেশি পাকা, তবে এর মনটা এখনও বেশ সরল, সেন্সিটিভ, তবু বেশ সরল। তবে এত কিছু ইমাজিন করার শক্তি এখনও ওর হয়নি। আমিও 2-3 দিন গেছি ওকে নিয়ে। প্রথম দিনের সেই গা ছমছমে অনুভূতিটা ছাড়া আমি আর কিছু অনুভব করিনি। দেখতে দেখতে এবার এলো সেই দিন, রিমলির শেষ পরীক্ষা। ওদের স্কুলের নিয়ম অনুযায়ী বাচ্চারা যে যার ক্লাসে চলে গেলেও একতলার ওয়েটিং রুমে গার্জেনদের বসে থাকতে হয় ছুটি হওয়া পর্যন্ত। আমিও রোজ সেখানেই বসে থাকি। 4-5 ঘন্টার তো ব্যাপার। কয়েকজন গার্জিয়ানদের সাথে আলাপও হয়েছে ইতিমধ্যে। তাদের কাছে অবশ্য কখনো কোনো নানের কথা শুনিনি। সেদিন বসে থাকতে ভালো লাগছিল না বলে প্লেগ্রাউন্ড ঘুরে একটা চত্বর কাটছিলাম। হঠাৎ আনমনা হয়ে হাঁটতে হাঁটতে কখন যে পুরনো বিল্ডিংটা ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেছি সেই প্লেগ্রাউন্ডের একদম শেষ প্রান্তে বুঝতেই পারিনি। এদিকটা একটা ছোট্ট পার্কে বাচ্চাদের কিছু রাইডস আর দোলনা আছে। তার ওপারে পাঁচিল, আর পাঁচিলের ওপারে একটা রাস্তা। তা কোথায় গেছে জানি না, তবে দুটো পাঁচিলের মাঝখানে মরচে ধরা ছোট্ট তালাবন্ধ লোহার গেট, যার ফাঁক দিয়ে শুনশান একটা রাস্তা দেখা যাচ্ছে। সেদিন পার্কের ভেতর দিয়ে ওই লোহার গেটের কাছে চলে গিয়েছিলাম আনমনে হাঁটতে হাঁটতে। ওই জায়গাটায় পৌঁছতে বেশ ঠান্ডা লাগতে শুরু করলো। তাও অনেকদিন পর গাছপালায় ভরা চারপাশের এমন নিলিবিলি প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে বেশ ভালোই লাগছিল। হুঁশ ফিরল একটা ভারী কিছুর শব্দে। পেছনে তাকাতে মনে হলো সামনের পার্কের বাদিকে থাকা একটা দোলনা সামান্য দুলে উঠছে, আর তারই ক্যাঁচ ক্যাঁচ একটা মৃদু শব্দ হচ্ছে সেখানে। এমনিতেই সেখানে পিন পড়লেও শব্দ হওয়ার কথা। মনে হলো সদ্য কেউ দোলনা থেকে উঠে গেছে, সেরকম মৃদু তালে দুলছে দোলনাটা। ভাবলাম হয়তো কেউ এসেছিল, দোলনাটায় বসে চেপে চলে গেছে। তবে এদিকে কেউ আসলে তো তার পায়ের শব্দ পেতাম। আবারও ভাবলাম অন্যমনস্ক ছিলাম বলে হয়তো শুনতে পাইনি। ঘড়িতে দেখলাম ঘণ্টাখানেক কেটে গেছে, আর 1 ঘন্টা বাকি আছে পরীক্ষা শেষ হতে। মেন বিল্ডিংয়ের ওয়েটিং রুমের দিকেই ফিরে আসছিলাম। ফেরার সময় পুরনো বিল্ডিংয়ের সামনে আসতেই ভেতর থেকে একটা স্বর শুনে থমকে দাঁড়ালাম। কোনো মহিলার বেশ ভারী কণ্ঠের শব্দ, এতটাই ভারী ও গুরুগম্ভীর শব্দ যেন অনেক দূর থেকে কণ্ঠটা ভেসে এলো কানে। মহিলা কণ্ঠটি ইংলিশে বলছে, নো ওয়ে,
আউট মাই চাইল্ড। শব্দটা শুনে চমকে উঠে যেই ওল্ড বিল্ডিংয়ের ভেতরের দিকে তাকিয়েছি আর তাকিয়ে যা দেখলাম তাতে সেই মুহূর্তেই জ্ঞান হারাবার কথা। কিন্তু জানি না কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সেটা দেখানোর জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছিল। দেখলাম ভেতরের নিচ্ছিদ্র অন্ধকারে সাদা কালো পোশাক পরিহিত একজন নান দাঁড়িয়ে আছে। না, ঠিক দাঁড়িয়ে নেই, কারণ তার পা মাটি স্পর্শ করে না। বুকের কাছে বাইবেল ধরা এক হাত দিয়ে, মুঠোবন্ধ অন্য হাতটি পেছন দিকে ঘোরানো। সুদীর্ঘ ছিপছিপে অবয়বটি ধোঁয়াশার মতন। মুখমণ্ডলের সম্পূর্ণ অংশ যেন পাতলা ধোয়ার চাদরে ঢাকা। এই দৃশ্য দেখা মাত্র কী করব বুঝে উঠতে পারলাম না। চিৎকার করতে গেলেও মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। পাশ কাটিয়ে সেখান থেকে চলে যাওয়ার শক্তিও যেন হারিয়ে ফেলেছি। মুহূর্তে ঘাটটাকে সম্পূর্ণ একপাশে হেলিয়ে প্রথমে একটা ক্রূর হাসি হেসে বিকট হা করে মুখটা ফাঁকা করে যেই নানের অবয়বটি এগিয়ে এলো আমার দিকে, ততক্ষণে তার মুঠোবন্ধ হাত থেকে ছুরিটা বেরিয়ে এসেছে। কিছু বোঝার আগেই ভয়ে দেহের সমস্ত শক্তি জড়ো করে উল্টো পথে দৌড়তে গিয়ে কোনো পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। না, জ্ঞান হারায়নি। পায়ে আঘাত লাগায় চিৎকার করে উঠেছিলাম। সেই সময় প্লেগ্রাউন্ড দিয়ে একজন আর্দালি যাচ্ছিল। সে আমার সেই চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। ততক্ষণে রিমলিদের পরীক্ষা শেষ হয়ে গেছে। রিমলি আমাকে ওখানে ওভাবে দেখতে পেয়ে ছুটে আসে। বাকি শিক্ষিকা ও কর্মচারী সহ বাকি অভিভাবকদের ভিড় জমে যায় দেখতে দেখতে। যাই হোক, দুজন কর্মচারী মিলে ফার্স্ট এড করে দেয় সাময়িকভাবে। মাথায় না লাগলেও পায়ে খুব ব্যথা ছিল। ছুটি হয়ে গিয়েছিল, তার মধ্যে সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখলাম কিছু শিক্ষিকা ও কর্মচারী যেন অনেক কিছু জেনেও চুপ থেকে বিষয়টা এড়িয়ে গেলেন। পায়ের এই অবস্থায় আমি সাইকেল চালাতে পারবো না দেখে একজন মহিলা অভিভাবক তার স্কুটিতে আমাকে আর রিমলিকে নিয়ে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। রিমলির এক বান্ধবীর মা দিদির বাড়ি জানতেন। দিদির সাথেও তার ভালো সম্পর্ক। পরে উনি সাইকেলটা নিয়ে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে যান। আমার মাথাটা ঘুরছিল তখন। রিমলির মুখে তখন একরাশ প্রশ্ন। বাড়িতে এসে ব্যথা আর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। রাতে সামান্য জ্বর এসেছিল, তাও ব্যথার কারণে ডাক্তারবাবু পরের দিন এসে আমায় চেক আপ করে বলে গেলেন ধীরে ধীরে ঠিক হয়ে যাব। পরে আমি ধীরে ধীরে জামাইবাবু, রিমলি ও দিদিকে সবটা জানাই। কিন্তু জানা হয় না আমি সেদিন যে নানের অবয়বটা দেখেছিলাম বা রিমলি ওয়াশরুমে যে নানকে দেখেছিল তিনি কে। তবে রিমলির ডেসক্রিপশন আমার দেখা ওই অবয়বের সাথে মিলে যায়। এরপরে আমি সুস্থ হয়ে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে আসি। দিদিও তারপরে স্কুল কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা জানতে চায়। কেউ মুখ না খুললেও ওখানকার স্থানীয় ফাদার চার্চে ডেকে দিদিকে কিছু কথা বলেন। দিদি জানতে পারে স্কুল হওয়ার আগে সেখানে একটা মিশনারি হাসপাতাল ছিল। সেখানে স্থানীয় লোকজনদের সেবা করতেন সন্ন্যাসীরা। তবে তার আড়ালে চলত নিষিদ্ধ গর্ভপাত। শোনা যায় একবার এক সন্ন্যাসিনী গর্ভবতী হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে গর্ভপাত করাতে নিয়ে আসা হয় এবং তিনি সেই সময় নিজেকে বাঁচানোর জন্য বেশ কয়েকজন ডাক্তার ও নার্সকে ছুরি দিয়ে আহত করেন। সেই সঙ্গে আহত হয় কিছু নান, তবে শেষ রক্ষা হয় না। পালাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সেই গর্ভবতী সন্ন্যাসিনীর হাসপাতালের গেটের কাছে মৃত্যু হয়। এর আগে ওই স্কুলের এক ছাত্রী সেই নানকে দেখেছে বলে কোনো রিপোর্ট নেই। পরে অবশ্য ফাদারের বলা কথাগুলো দিদির কাছে শুনি। এদিকে আমার সাথে একই ঘটনা ঘটার পর থেকে রিমলি সেই স্কুলে আর যেতে চাইছিল না। তাই পরের বছর রিমলিকে অন্য একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। 2-3 বছর আগেকার ঘটনা, তবুও মনে হয় কেউ তো দেখেনি, অথচ কেউ সেই সন্ন্যাসিনীর ক্রুদ্ধ আত্মা শুধু আমাদেরকেই সেবার দেখা দিয়েছিল। তো দাদা, এই ছিল আমার দেখা প্রথম একটা ভৌতিক অভিজ্ঞতা, যেটা আমার দিদির মেয়ে প্রত্যক্ষ করেছিল একদিন এবং আমিও করেছিলাম। ভালো লাগলে অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার কণ্ঠে ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও।
যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তাদের বলবো ঘটনা শেয়ার করে দাও। ঘটনা শেয়ার করা আমাদের এখানে একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি গোপাল, শেওড়াফুলি হুগলির দিকের ছেলে। আজ যে ঘটনাটা তোমাকে পাঠাচ্ছি সেটা আমি বহুদিন কারোর কাছে বলিনি, এমনিতেও এমনকি বাড়িতেও না। কারণ আমি নিজে যদি না দেখতাম আমার নিজেরও বিশ্বাস হতো না। ঘটনাটা আজ থেকে প্রায় 4-5 বছর আগের। তখন আমি কাজ থেকে ফিরতাম একটু লেট হয়ে। আমাদের এলাকায় একটা পুরনো নদী আছে, বেশি জল নয়। বর্ষায় ফুলে ওঠে আর শীতে শুধু পলির স্তর দেখা যায়। সেই নদীর উপর একটা পুরনো লোহার ব্রিজ, যেটা নাকি ব্রিটিশ আমলের। গাড়ি ওঠে না তাতে, এখন শুধু পায়ে হেঁটে বা সাইকেলে, তাও দিনের বেলায়। রাত্রিরে কেউ ওই ব্রিজ ধরেই না। ওটা নিয়ে লোকজন নানান কথা বলে। কেউ বলে রাতে ব্রিজের কারোর পায়ের শব্দ শোনা যায়। কেউ বলে দেরি করে রাতে ফিরলে ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়ালে মনে হয় কেউ পেছন থেকে এসে দাঁড়িয়ে আছে। আমি এসব আবার কুসংস্কার মানতাম না। ভাবতাম রাত হলে হাওয়ার চাপ, ধাতব কাঠামো, সাউন্ড রিভাব, এসবকে মানুষ ভুল বুঝেই ভয় বলে। কিন্তু ওই রাতটার পর আমি সেই ব্রিজে পা দেইনি। সেদিন কাজ শেষে বেরোতেই দেখলাম ফোনে নেটওয়ার্ক নেই। আমার সেদিন খুব তাড়াহুড়ো ছিল, বাড়িতে একটা ছোট্ট সমস্যা। ফোনে কথা বলে জানতে পারছি না, তাই যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে হবে। হাঁটলে 40 মিনিট, কিন্তু সেই পুরনো লোহার ব্রিজ ধরে গেলে 20 মিনিটে বাড়ি। এগুলো হিসেব করে আমি সিদ্ধান্ত নিলাম আজ ব্রিজ দিয়ে যাব। যদিও রাত তখন 11টা ছুঁই ছুঁই। নদীর দিকে এগোতেই একদম জনমানবহীন রাস্তা, গ্রামের রাস্তা, দুই পাশে ঝোপঝাড়, দূরে কুকুর ঘেউ ঘেউ করছে। আমি মোবাইলের টর্চ অন করলাম। হাওয়াটা খুব বেশি ছিল না, শীতের শুরু, হালকা কুয়াশা। পুরনো লোহার ব্রিজটা সামনে আসতেই একটা অদ্ভুত কথা খেয়াল করলাম। সাধারণত সন্ধ্যের পর ব্রিজের চালু অংশে 2-1টা লোক ধূমপান করতে দেখা যায়, কিন্তু সেদিন পুরো ফাঁকা। ফাঁকা বলতে সেই নির্জনতা শুনলে মনে হয় নিজের শ্বাসের শব্দও বেশি জোরে শোনা যাচ্ছে। আমি ব্রিজে পা দিলাম। লোহার চালে পা পড়তেই সেই টাং টাং শব্দটা হলো। সেটা চারিদিকে নিস্তব্ধতার মধ্যে আরও জোরে বাজল। হাওয়া বইলে ব্রিজ একটু একটু দুলতো, কিন্তু সেদিন দুলছিল না, প্রায় স্থির। আমি হাঁটা চালিয়ে গেলাম। ব্রিজের মাঝ বরাবর পৌঁছে একটা জিনিস খেয়াল করলাম। আমার পায়ের টাং টাং শব্দের মধ্যে একটা শব্দ মিশে আছে, কিন্তু খুব খেয়াল করে না শুনলে বোঝা যায় না। শব্দটা খুব হালকা, টিক টিক টিক, ঠিক এইরকম, যেন কেউ ব্রিজের অন্য পাশে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু সমস্যা হলো শব্দটা আমার হাঁটার গতির সাথে মিলছিল না। আমি দাঁড়িয়ে গেলেই শব্দটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি হাঁটা শুরু করলেই আবার সেই শব্দ শুরু। এটা হতে পারে ধাতব রিভার্ব, হতে পারে নদীর বাতাস। আমি নিজেকে বোঝালাম, গোপাল, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বাড়ি পৌঁছা জরুরি। কিন্তু মনের মধ্যে একটা চাপা অস্বস্তি তৈরি হচ্ছিল। প্রায় 20-25 মিটার সামনে দেখে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে হালকা ছায়া, এতটাই অস্পষ্ট যে বোঝাই যাচ্ছে না পুরুষ নাকি মহিলা, বয়স কি। আমি ধরে নিলাম কেউ হয়তো নদীর ওপার থেকে আসছে। সেটার মধ্যে অদ্ভুত কিছু তো নেই, কিন্তু কয়েক সেকেন্ড পরে একটা বিষয় স্পষ্ট হলো। ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না, একটুও না। আমি থেমে গেলাম, টর্চটা সামনে ধরলাম। আলোর রেঞ্জ এত দূর পৌঁছালো না, শুধু ছায়াটা আরও স্পষ্ট হলো। আমার বুকের ভেতরটা একটু ধাক্কা খেলো, কিন্তু তখনও নিজেকে শান্ত রেখেছিলাম। হঠাৎ ব্রিজটা টং করে একটা আওয়াজ করে একটু কেঁপে উঠল, যেন ভারী কেউ উঠে এসে ব্রিজে অথবা ধাতব কাঠামোর কোথাও হঠাৎ চাপ পড়েছে। আমি টর্চটা নিভিয়ে আবারও জ্বালালাম, কিন্তু সামনে দাঁড়ানো ছায়াটা তখনও একই জায়গায়। আমার গলাটা শুকিয়ে গেল,
প্রথমবার মনে হলো এটা মানুষ নাও হতে পারে, কিন্তু যুক্তিবাদী মাথা বলল হয়তো পথচারী, হয়তো কেউ অপেক্ষা করছে। আমি একটু জোরেই বললাম, কেউ আছেন সামনে? কোনো উত্তর নেই, শুধু সেই দাঁড়িয়ে থাকা অবয়ব। তারপর যা হলো সেটার ব্যাখ্যা আমার কাছে আজও নেই। আমি দাঁড়িয়ে চোখ সামনে, আর ঠিক তখনই আমার বাঁ দিকের রেলিংয়ের খুব কাছে স্পষ্ট পায়ের শব্দ, টাপ টাপ টাপ, যেন কেউ ওখানেই হাঁটছে। কিন্তু টর্চ ধরতেই কিছুই নেই। রেলিংয়ের ওপারটা নদী, এবং সেই নদী তখন শীতের, কাদা জল নেই। ওখানে কেউ হাঁটলে কাদা ছাড়াই কি করে পায়ের আওয়াজ করবে? আমার হাত ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। সেই ছায়াটা দৌড়ে দাঁড়িয়েছিল, সেটা হঠাৎ একটু নড়ল, খুব সামান্য, কিন্তু আমার চোখ এড়ায়নি। তারপর এক মুহূর্ত যেন সে শরীরটা না ঘুরিয়েই মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আর সেই মুহূর্তে কুয়াশা সরে একটু আলো পড়তেই বুঝলাম ওটা মানুষ না, ওটার মুখ নেই। মানে মুখ থাকার মতো জায়গাটা পুরো ফাঁকা, যেন আলো শুষে নিচ্ছে। আমার শরীর জমে গেছিল, মনে হচ্ছিল গলা দিয়ে শব্দ বেরোবে না। কিন্তু হঠাৎ ব্রিজের রেলিংয়ের ওপাশ থেকে আবার সেই হাঁটার শব্দ, কিন্তু এবার সেই শব্দটা দৌড়ে আসছে আমার দিকে। আমি আর নেই, একদম ছুটে দৌড়ে গেলাম। পেছনে তাকানোর সাহস নেই। পায়ের শব্দ যেন আমার সঙ্গেই তাল মিলিয়ে ছুটছে। পুরো ব্রিজে একটাই কম্পন, যেন কেউ লোহার মেজে পিটিয়ে দৌড়াচ্ছে। শেষ মাথার চাল নামার পর পুরো শক্তিতে নেমে পড়লাম। ব্রিজ থেকে নামতেই পেছনটা একবার দেখতে গিয়ে যা দেখলাম তা জীবনে ভুলব না। টর্চটা ব্রিজের দিকে ফেলতেই আলো পড়ল লোহার মেঝেতে। ওখানে ধুলো জমে আছে, তার উপর ফ্রেশ পায়ের ছাপ, দুটো নয়, অনেকগুলো। কিন্তু সেগুলো এমনভাবে ছড়ানো যেন অনেক মানুষ ব্রিজ ধরে হেঁটেছে। কেউ সামনে থেকে এসেছে, কেউ মাঝখানে দাঁড়িয়েছে, কেউ আবার আমার দিকে ছুটে এসেছে। কিন্তু ব্রিজে একজনও নেই, একটাও মানুষ না। আমার বুক ধরফর করতে লাগলো। আমি আর এক সেকেন্ড দাঁড়ালাম না, হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। এমনকি সেই রাতের কথা কাউকে বলতেও পারিনি। কদিন পর কাকার সঙ্গে কথা বলতে গিয়ে এই ব্রিজের প্রসঙ্গ উঠেছিল। আমি কিছু না বলে জিজ্ঞাসা করলাম, রাতে কেউ কি ব্রিজে হাঁটে? কাকা একটু থেমে বলল, হাঁটে কেন? ওই ব্রিজেতেও 1999 সালের পর থেকে রাতে কেউ যায় না। তখন নাকি এক লোক ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছিল, কুয়াশায় ঢেকে দেখা যায়নি। টর্চ ধরতেই দেখা যায় লোকের মুখটাই নেই। তারপর থেকে যত রাত বাড়ে ব্রিজের ওপরে পায়ের শব্দ বাড়ে। বলা হয় ওরা ব্রিজ ছাড়ে না। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ আমার দেখা সেই ছায়ার মুখও ছিল না। আজও রাতে সেই রাস্তা দিয়ে গেলে আমার বুকটা কেঁপে ওঠে। তবে আগের মতন সেটা এখন আর শুনশান নেই, এখন একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তবু আমার ভয় লাগে। সেই রাতের কথা আমার মনে পড়ে যায়। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি পড়ে শুনিও, আমি অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, ভালো না খারাপ সেটাও জানিও। আর একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি নাম বলতে চাই না, কারণ ঘটনাটা যেটা বলতে চাইছি সেটা আজও আমার নিজের পরিবারের কেউ পুরোপুরি বিশ্বাস করে না। এমনকি আমি নিজেও মাঝে মাঝে ভাবি এতটাই কি বাস্তব ছিল, নাকি আমার মাথা কাজ করছিল না। কিন্তু আমি শপথ করে বলছি, ঘটনাটা যেদিন ঘটেছিল সেই রাতের প্রতিটা মুহূর্ত আজও হুবহু মনে আছে। চোখ বন্ধ করলেই যেন আবার সেই গন্ধ, সেই শব্দ, সেই আলো, সেই অন্ধকার সব কিছু ভেসে ওঠে। আমি জীবনে বহু রাত একা বাড়ি ফিরেছি, বহু হাইওয়ে ধরে বাইকে ফিরেছি, বহুবার ট্রেনে, বাসে, লরির পাশ কাটিয়ে গেছি।
কিন্তু সেদিনের রাতটা ছিল আলাদা। ওই রাতটা যেন চারপাশের বাতাসও বুঝে গিয়েছিল আজ কিছু একটা হবে। ঘটনাটা প্রায় 10 বছরের পুরনো। তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। শিফটে বেরোতে হতো, কখনো সকাল, কখনো দুপুর, কখনো আবার রাত। সেদিন ছিল আমার নাইট শিফট। কাজে বেরোবার সময় সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ফিরবার সময় যে এত বড় কিছু ঘটতে চলেছে সেটা আমার টেরও ছিল না। সেদিন কাজে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ সার্ভারে কিছু সমস্যা হয়েছিল। আবার একটা লোকের ছুটিও পড়েছিল, তো দায়িত্ব একটু বেশি। রাত তখন প্রায় 12:45। আমি বাইক চালিয়ে ফিরছিলাম। যে রাস্তাটা ধরে ফিরতাম সেটা খুব একটা জমজমাট নয়, তবে পুরো বনজঙ্গলও না। গ্রামের পাশ দিয়ে একটা লম্বা রাস্তা, দুই পাশে ঝোপঝাড়, ধান ক্ষেত, মাঝে মাঝে একটা দুটো কাঁচা রাস্তা ভেতর দিয়ে ঢুকে গেছে। আমি এই রাস্তায় বহুবার এসেছি, কখনো কিছু মনে হয়নি। কিন্তু সেদিন ছিল অন্যরকম। রাতটা ছিল পূর্ণিমার কাছাকাছি। চাঁদের আলো থাকলেও রাস্তাটা পুরো ফাঁকা। হাওয়া বইছিল হালকা, কিন্তু সেই হাওয়ার মধ্যে একটা অদ্ভুত শুষ্কতা ছিল, যেন কোনো কিছুর পোড়ার বা বাসি কাদা পচে যাওয়ার গন্ধের মতো। বাইক চালাতে চালাতে প্রথমে গন্ধটা টের পাইনি, কিন্তু হঠাৎ করে একটা লরির পাশ কাটানোর পর গন্ধটা আরও জোরে নাকে এলো। আমি হেলমেটটা কিছু তুললাম, ভেবেছিলাম হয়তো রাস্তার পাশে নর্দমা আছে বা কোনো কিছু পচে গেছে, কিন্তু না, কোনো উৎস খুঁজে পেলাম না। যাই হোক, এগোতে থাকলাম। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর একটা জায়গায় পৌঁছালাম যেটা আমি আগে দেখেছি, কিন্তু সেদিন দেখে মনে হলো নতুন। বাঁশঝাড়ের ভেতর দিয়ে হালকা বাতাসে পাতার শব্দ হচ্ছিল, কিন্তু সেটা স্বাভাবিক মনে হচ্ছিল না। শব্দটা মনে হচ্ছিল যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে শুকনো পাতার উপর দিয়ে, কিন্তু পায়ের শব্দ পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, শুধু গুড়মুড় গুড়মুড় করে একটা ঘষে যাওয়ার মতন। প্রথমে ভাবলাম হয়তো শিয়াল বা কুকুর হবে, কিন্তু যত সামনে এগোলাম শব্দটা যেন আমার চলার সঙ্গে তাল মিলিয়ে চলছিল। আমি থামতেই শব্দটা থেমে গেল, আর বাইক চালাতে লাগলেই শব্দটা আবার। তখনও প্রথমবার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। হালকা ভয় নয়, একটা হাড়ের মধ্যে ঢোকে যাওয়া অস্বস্তি। রাস্তার ডান দিকে একটা পুরনো শুকনো পুকুর আছে। এইসব জায়গায় রাতে আলো পড়ে না, তাই পুকুরটা শুকনো নাকি ভরা সেটা বোঝাও যায় না। কিন্তু সেদিন চাঁদের আলোয় দেখা যাচ্ছিল পুকুরটার ধারে একটা কালো কালো ছোপের মতন দাঁড়িয়ে আছে কিছু একটা, কিন্তু সেটা নিশ্চিত মানুষ নয়। মানুষ হলে অন্তত আকারটা বোঝা যেত, এটা বোঝা যাচ্ছিল না। একটা লম্বা ছায়ার মতো, যেন আলোর থেকে নয়, অন্ধকার থেকেই তৈরি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, নিজের মনেই বললাম, আরে ছায়া হবে, গাছের ডাল হবে। কিন্তু বাইকের স্পিড কমাতে না কমাতে মনে হলো কেউ যেন পেছনে তাকাতে বলছে, কিন্তু আমি তাকাইনি। আমি জানতাম এমন মুহূর্তে পেছনে তাকানো মানে সব শেষ। বাইক চালাতে চালাতে রাস্তার দিকে ফোকাস করে এগোচ্ছিলাম। আমি চাইছিলাম যত দ্রুত সম্ভব পুকুরটার পাশটা পেরিয়ে যাই, কিন্তু তখনই ঘটল সবচেয়ে অদ্ভুত ব্যাপার। আমার বাইক হঠাৎ করে নিজে নিজেই স্লো হয়ে গেল। ক্লাচ, গিয়ার সব ঠিক, পেট্রোলও ছিল যথেষ্ট, কিন্তু বাইক যেন ভারী হয়ে গেল। আমি গতি বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বাইক উঠছে না। ঠিক তখনই বাঁদিকের বাঁশঝাড়ের ভেতর থেকে খুব নরম একটা শব্দ ভেসে এলো, যেন কোনো বাচ্চা খুব মৃদু গলায় কাঁদছে। সেই কান্নাটা তীক্ষ্ণ নয়, আবার পুরোপুরি দুঃখের কান্নাও না, যেন কেউ চেপে রাখা কান্না খুব আস্তে বের করতে চাইছে। আমি ভেবেছিলাম এটা আমার ভুল শোনা, কিন্তু কান্নাটা 1 সেকেন্ড বন্ধ হয়ে আবার শুরু হলো। এবার একটু জোরে, এবার পরিষ্কার একটা বাচ্চা। কিন্তু গভীর রাতে এখানে একটা বাচ্চা কি করে থাকবে? মাথায় হাজারো প্রশ্ন, কিন্তু ভয় কেমন যেন শরীরের ভেতর থেকে উঠে গলা পর্যন্ত আটকে গেল। ওই মুহূর্তে আমি বুঝলাম এখানে দাঁড়ানো মানে বিপদ। আমি হঠাৎ করে গিয়ার নামিয়ে জোরে অ্যাক্সিলারেট করলাম। বাইক হঠাৎই আবার গতি পেল। আমি খুব দ্রুত পুকুরটা পাশ কাটিয়ে এগোলাম। তখনও কান্নাটা পেছন থেকে ভেসে আসছিল, দূরে যেতে যেতে ক্ষীণ হচ্ছিল। আমি একটু হালকা হলাম, ভাবলাম ঠিক আছে, বাদ দে, হয়ে গেছে, এখন আর কিচ্ছু হবে না।
কিন্তু ভুল ভেবেছিলাম। আগের চেয়ে অনেক কম। অটোওয়ালা রাস্তায় ঢুকে পড়লাম। রাস্তায় বেশিরভাগ স্ট্রিট লাইট নষ্ট, শুধু দূরে এক দুটো জ্বলজ্বল করছে। ওই একফালি আলোতে হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একটা কিছু বসে আছে। আমি স্পিড কমিয়ে দূর থেকে দেখলাম কেউ একজন বসে আছে, কিন্তু অস্বাভাবিকভাবে, মাথা নিচু আর হাত দুটো হাঁটুতে রাখা, শরীরটা কেমন বাঁকা। প্রথমে ভাবলাম কোনো নেশাগ্রস্ত বা পথচারী হবে, কিন্তু যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই সেই বসে থাকা মানুষটার কাঁধ নড়ল, কিন্তু মাথা তুলল না। আমার গলার ভেতর শুকিয়ে কাঠ। আমি থামলাম না, বরং স্পিড একটু বাড়ালাম। ভাবলাম সোজা পাশ দিয়ে চলে যাব। যেই না 20-25 ফুট দূরে এলাম, মাথাটা খুব ধীরে ধীরে তুলল সে। আর তখনই আমার বুকের ভেতরটা যেন জমে গেল। মানুষ হলে চোখ দুটো আলোর প্রতিফলনে জ্বলত বা অন্তত দেখা যেত, কিন্তু তার চোখ, আমি যা দেখলাম সেটা ব্যাখ্যা করা কঠিন। দুটো ফাঁকা গর্ত, যেন চোখ নেই, শুধু গভীর কালো মুখের চামড়া, যেন ছোপ ছোপ ছিঁড়ে গেছে। আর ঠোঁট দুটো এমনভাবে আধখোলা যেন কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। আমি ব্রেক না কষে পাশ কাটানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই সে এমন একটা শব্দ করল, না কান্না না ডাক, একটা গোঙানির মতন, যেন কারোর গলা চাপা পড়ে আছে। সেই শব্দ শুনেই মাথায় যেন বজ্রপাত হলো। বাইকটা প্রায় কাঁপতে লাগলো। আমি মাথা ঘুরিয়ে না তাকিয়ে সোজা এগিয়ে গেলাম, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ বসে আছে। বাইকের ওজন হালকা বাড়ল, সিটের পেছনে চাপ পড়ার মতো লাগলো। আমি আর পেছনে তাকাইনি, শুধু জানতাম যদি আমি তাকাই তাহলে হয়তো এটাই আমার শেষ রাত। আমি বাইক যত দ্রুত সম্ভব চালাতে শুরু করলাম। রাস্তার শেষ মোড়টা ঘোরার সময় মনে হলো পেছন থেকে কেউ খুব জোরে আমার জামাটা টেনে ধরল। আমি হেলমেটের ভেতর চিৎকার করে গিয়ার বদলে দিলাম আর বাইকটা ছুটে গেল। বাড়ি পৌঁছতে দেরি হয়নি, কিন্তু বাইক গেটের কাছে দাঁড় করানোর সময় বুঝলাম আমার পিঠ পুরো ভিজে গেছে। ভাবলাম ঘাম হবে, কিন্তু জ্যাকেট খুলে দেখি জ্যাকেটের বাইরের দিকটা জল, বরফের মতন ঠান্ডা, আর একটা গন্ধ আছে, সেই পচা কাদা আর মাংস পচার মতন গন্ধ। আর পিঠে কয়েকটা নখের দাগও পড়েছিল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল স্ক্র্যাচ, হয়তো কোথাও ঠেকে গেছে, কিন্তু আমি জানি ওটা ঠেকে যাওয়ার দাগ নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর পরের 3 রাত আমি যখনই ঘুমোতে গেছি, জানলার বাইরে দাঁড়িয়ে একই গোঙানোর শব্দ শুনেছি। চতুর্থ রাতে আর সহ্য হয়নি। আমি লাইট জ্বালিয়ে জেগে বসেছিলাম। তখন থেকে কোনো দিন রাতে একা ওই রাস্তায় যায় না। আজও যদি কেউ জিজ্ঞেস করে সেদিন কি দেখেছিলাম, আমি বলতে পারবো না কি দেখেছিলাম। এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই শুনিও। অপেক্ষায় থাকবো, তবে জোর করছি না অমিতদা। আমি জানি তুমি সবার ঘটনায় শোনাও, আর যদি এটা শোনানোর মতন হয় তুমি অবশ্যই শোনাবে। একদম, এই তো তোমরা বুঝতে পেরেছো। আমি সবসময় চেষ্টা করি সবার ঘটনা শোনানোর, একদমই যেগুলো শোনানোর মতন না। হয়তো কেউ ঘটনা পাঠিয়েছে 2 মিনিটের, সেগুলো কি করে শোনাবো, তাই না? সেগুলো বাদ দিয়ে আমি সবই শোনাই, মানে চেষ্টা করি আর কি। তো এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার আমরা শুরু করছি তোমাদের শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে কুণাল সরকার, সেকেন্ড কমেন্ট করেছে সাথী সান্ত্রা, থার্ড কমেন্ট করেছে রাজেশ বিশ্বাস, তারপরে কমেন্ট করেছে সৌরভ দাস, সোমা দাস, কার্তিক সাহা, অঞ্জলি মণ্ডল, ইজমালি কমেডি, অনন্যা ভৌমিক, রাজদীপ হাসদা, অঞ্জলি মণ্ডল, সঙ্গীতা মজুমদার, রনিত, জুলফিকার হাসান, সোমা বেরা, চৈতালি চক্রবর্তী। লিখেছে শেষের ঘটনাটা শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল, নিজের হার্টবিটটা নিজেই শুনতে পাচ্ছি, একদম খুবই ভয়ঙ্কর ছিল। তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, দেবরাজ দাস, প্রীতম লিখেছে কিছু মনে করো না ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরিবর্তন করলে শুনতে বেশি ভালো লাগতো, আমি একজন নিয়মিত শ্রোতা। ঠিক আছে, চেষ্টা করছি ভাই। তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস, বৃষ্টি ঘোষ, সুস্মিতা চরণ, চুমকি ঘোষ, চৈতালি চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, তন্নি হালদার। লিখেছে ভয়কে উপভোগ করতে হয়, তবে কাছে যাইতে নেই,
ভয় ততক্ষণ সুন্দর যতক্ষণ না তা নিজের সাথে ঘটে। একদম ঠিক বলেছে তন্নি। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, জিসান আহমেদ, অভিজিৎ মাইকাপ, শিহাব শাফিরুদ্দিন, ডিজে ব্লগার অনিশ, সুস্মিতা শিকারী, আকাশ দেবনাথ, বিবেক বর্মন, পম্পা মহন্ত, রৌনক দত্ত, বিশ্বজিৎ সর্দার লিখেছে, কেমন আছো দাদা? তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে, তোমার গলাটা খুব মিষ্টি লাগে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অনুভব, মলি পাল, দীপ মণ্ডল, চৈতালি চক্রবর্তী, সমীর সরকার, অনিকেত কুণ্ডু, অসিতা দে লিখেছে, দাদা একটা ঘটনা পাঠিয়েছি, প্লিজ শুনিও। হ্যাঁ গো, তোমারটা আজকে চলে এসেছে। তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী লিখেছে, কমেন্ট করে দিলাম দাদা, জানি ঘটনাগুলো দারুণ হবে, আজকে শুনতে পারছি না, বাট পরদিন শুনবো একদম। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, নয়ন মাঝি, রুবি মোহাম্মদ, এমডি মোয়াজবিন, চুমকি খাতুন, অমিতা ঠাকুর, ওয়াসিম, সন্দীপ ফোর, তনুশ্রী সাহা, নন্দিনী রয়, আদিবা মিম, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।